এবং সেদিন আমরা যখন মেয়ের মুখটা দেখার জন্য মৃত মানে ওই রক্ত মাখা মুখটা দেখার জন্য 3.5 ঘন্টা হসপিটালে ওয়েট করেছিলাম, পুলিশের পায়ে ধরে কেঁদেও আমি মেয়ের মুখটা দেখতে পারিনি। তখন কিন্তু সেমিনার হলে ওই বিনীত গোয়েলের ফোন বা যে কোনো একটা ফোন বিনীত গোয়েল আমাদের হাতে দেন যে মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে একটু কথা বলবেন। যতক্ষণ না উনি কথা বলেছেন ততক্ষণ আমরা মেয়ের দেহ দেখতে যেতে পারিনি। কেন? আমরা আমাদের মেয়ের দেহ দেখতে যাব, সে হসপিটালে মারা গেছে, হসপিটালে তাকে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ কেন লাগবে তা আমার মেয়ের দেহ দেখতে যাওয়ার জন্য? নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কেন মুখ্যমন্ত্রীকে জেরা নয় প্রশ্ন তুললেন অভয়ার মা। কেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে না সিবিআই, প্রশ্ন তুললেন অভয়ার মা। আজ 9 তারিখ, 10 মাস অতিক্রান্ত হলো অভয়ের চলে যাওয়ার। আজ সেই দিন যেদিন টালা থানার সামনে জমায়েত হবেন অভয়া মঞ্চের সদস্যরা। আর ঠিক 2 মাস বাদে 365 দিন অতিক্রম করবে একটা নির্মমতম হত্যাকাণ্ডের পর্বের। আমরা আজকে অভয়ের মার কথা শুনবো, আমি বেশি কথা বলবো না, কিন্তু আজ তো প্রশ্ন করার দিন। কেন এখনো সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটটা পেশ করলো না? কিসের কারণে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো না? বিনীত গোয়েল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক গুপ্তা, ইন্দিরা মুখোপাধ্যায়, নির্মল ঘোষ সবাই মিলে একটা নির্মমতম হত্যাকাণ্ডের অপরাধীদের আড়াল করার প্রক্রিয়া চালালো, সারা পৃথিবী জানলো। আর তারপর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে যখন দায়িত্বটা কলকাতা হাইকোর্ট থেকে পেশ হলো, কি করলো তারা? সঞ্জয় রায় অভিযুক্ত, তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, তাকেই অপরাধী দেখিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তার রায়টা শিয়ালদা কোর্ট থেকে বার করে নিল। তারপর অভয়ের বাবা মা যখন কলকাতা হাইকোর্টে ছুটলেন, গিয়ে সেখানে আবার পুনরায় তদন্তের জন্য আবেদন করলেন, তখন সিবিআই সেখানে গিয়ে সেখানেও বিরোধিতার জন্য নাম লেখালো। কতটা নির্মম বলুন তো? আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে একটু ভাবার চেষ্টা করুন যে অভয়ের মা আপনি, আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, নিজেকে ভাবার চেষ্টা করুন আপনি অভয়ের বাবা। সেই জায়গায় থাকলে একমাত্র কন্যা, এমডি পড়াশোনা করছিল, সব কিছুতে টপার, ব্রিলিয়েন্ট স্কলার, একমাত্র কন্যা, তাকে নির্মমভাবে অন ডিউটিতে হত্যা করা হলো। এবং সেই হত্যার পর একটা সরকার, একটা প্রশাসন, একটা লালবাজার, একটা নবান্ন সবাই মিলে অপরাধীকে বাঁচানোর জন্য প্রাণপণ পরিশ্রম করলো। তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল, এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য খোদ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় নির্লজ্জের মতো প্রেস কনফারেন্স করলেন। রাত 2টো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে মনিটরিং করলেন, দেহটা দাহ হয়েছে তো নান্টু বললেন ওয়েল ডান বয়েজ। দাহ করার পর বিচার হবে না? আমি আবার বলছি, নিজেকে ভাবার চেষ্টা করুন। আপনার কন্যা, প্রত্যেকটা ঘরের কন্যা, সারা পৃথিবীর যে কোনো সচেতন মানুষের কন্যা অভয়া। অভয়ের মার চোখের জল তো শুকিয়ে গেছে, অভয়ের বাবার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু বাঙালির চোখের জল কেন শুকোবে? যেখানে দাঁড়িয়ে এভিডেন্স ট্যাম্পারিং করা, এভিডেন্স অল্টার করা, তথ্য প্রমাণ লোপাট করার সমস্ত প্রক্রিয়ার মধ্যে একটা রাষ্ট্রীয় যন্ত্র সরকার লিপ্ত হলো, আর তাকে সিবিআই প্রোটেকশন দিল। বিচার হবে না অভিষেক গুপ্তার? ডিসি নর্থ যিনি ছিলেন, যিনি ঘুষ দিতে গিয়েছিলেন, অভয়ের বাবার মুখ সেই রাতে বন্ধ করতে গিয়েছিলেন, তার বিচার হবে না? বিচার হবে না বিনীত গোয়েলের, যিনি এই এন্টায়ার অপারেশনটা অপারেট করেছিলেন? তার ফোন থেকে অভয়ের বাবাকে কথা বলিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে ছিলেন তার সঙ্গে। তারপর অভয়ের বাবা মাকে দেহ দেখতে দেওয়া হয়েছিল। সব শুনবেন, আমি অভয়ের মার সঙ্গে কথা বলেছি। 10 মাস পুরনো দিন আমার মনে হলো অভয়ের মার কণ্ঠস্বর শোনানো দরকার। কেন বিচার হবে না নির্মল ঘোষের, যিনি এই এন্টায়ার অপারেশনটাকে দাহ পর্ব কমপ্লিট করলেন? কেন 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 শাস্তি হবে না ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল, যে একটা লাল জামা পরিহিত অভিজ্ঞকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে শেখালেন? লালবাজারের সমস্ত বিচারগুলো কোথায় মিলিয়ে গেল, হারিয়ে গেল? অভয়ের বাবা মা কেমনভাবে বেঁচে আছেন কেউ খবর রাখি আমরা? ভারতবর্ষে মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছিলেন অভয়ের বাবা, মহামান্য রাষ্ট্রপতি তাকে লিখে পাঠিয়েছেন, আমি আপনার সঙ্গে সমবেদনা প্রকাশ করছি কিন্তু আমার সময় নেই। প্রধানমন্ত্রী দফতর বলেছিল আপনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন, সেখানে ফোন নাম্বার দেওয়া হয়েছিল। দিনের পর দিন সেই ফোন বেজে গেছে, কেউ সেই ফোন তোলার নেই। দরজায় দরজায় দৌড়চ্ছেন অভয়ের বাবা, অভয়ের মা।
আমি সমস্ত রাজনৈতিক দলের সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে বলছি, একটু ভাবার চেষ্টা করুন, নিজেকে অভয়ের বাবা ভাবার চেষ্টা করুন, নিজেকে অভয়ের মার জায়গায় বসান। সন্তান হার দ্বারা মা যেদিনকে অভয়ার চিতাভস্য গঙ্গায় দিতে গিয়েছেন, বলেছিলেন আমার জীবনের সব সম্পদ আমি জলে দিয়ে গেলাম। আজকে সেই অভয়ের মার কথা আপনাদের শোনাবো। অনেক প্রশ্ন তাকে করেছি, প্রথম পর্ব আজকে শোনাচ্ছি, আর অনেক প্রশ্ন আমাদের আছে, সেই পর্বগুলো নিয়ে ফিরে আসবো। কিন্তু আজ 10 মাস পূরণের দিনে আমার মনে হয়েছে বাংলা বার্তা দর্শকদের কাছে অভয়ের মার কণ্ঠস্বরগুলো শোনানো দরকার। নমস্কার দিদি, সন্ময় বলছি। হ্যাঁ বলুন দাদা। বলছি আবার ঘুরে 9ই আগস্ট আসছে, 10 মাস হয়ে গেল অভয়া হত্যার তদন্তের বিচার হলো না, বরঞ্চ বলা হচ্ছে তদন্তটা প্র্যাকটিক্যালি খুন করেছে কলকাতা পুলিশ এবং সিবিআই। আমি গতকাল শুনছিলাম আপনার বক্তব্য, যেখানে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রীকেও জেরা করা দরকার। কেন বলছেন এটা? মুখ্যমন্ত্রী একটা সভা থেকে নিজেই বলেছেন, আমি মিনিট টু মিনিট সেদিন বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছি, আমি ঝাড়গ্রাম ছিলাম, সেখান থেকে আমি সব প্রত্যক্ষ করেছি এবং আমার ইনস্ট্রাকশনেই সব হয়েছে। এবং কি মেয়েটার দেহ বাড়িতে নিয়ে গেছে গ্রিন করিডর করে, সেটাও আমি নির্দেশ দিয়েছিলাম। এবং আমাদের বাড়িতে যখন 7 মাস পরে ডেথ সার্টিফিকেটটা দিতে এলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তখন আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, স্যার এটা আমরা 7 মাস পাচ্ছিলাম না, আপনি হঠাৎ করে এটা দিয়ে দিলেন। তো বললেন এটা আমাদের দিদির নির্দেশ আছে, আপনাদের কাছে আজকেই হাতে পৌঁছে দিতে হবে। এবং সেদিন আমরা যখন মেয়ের মুখটা দেখার জন্য, মৃত মুখ মানে ওই রক্ত মাখা মুখটা দেখার জন্য 3.5 ঘন্টা হসপিটালে ওয়েট করেছিলাম, পুলিশের পায়ে ধরে কেঁদেও আমি মেয়ের মুখটা দেখতে পারিনি। তখন কিন্তু সেমিনার হলে ওই বিনীত গোয়েলের ফোন বা যে কোনো একটা ফোন বিনীত গোয়েল আমাদের হাতে দেন যে মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে একটু কথা বলবেন। যতক্ষণ না উনি কথা বলেছেন ততক্ষণ আমরা মেয়ের দেহ দেখতে যেতে পারিনি। কেন? আমরা আমাদের মেয়ের দেহ দেখতে যাব, সে হসপিটালে মারা গেছে, হসপিটালে তাকে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ কেন লাগবে তা আমার মেয়ের দেহ দেখতে যাওয়ার জন্য? আমি তাই মানে মনে হয়েছে বিনীত গোয়েল আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া ওখানে আসেননি, তাই স্বাস্থ্যমন্ত্রী হিসাবে স্বাস্থ্যমন্ত্রীরও তদন্ত হওয়া দরকার, তদন্তের আওতায় আনা দরকার। আপনার বাড়িতে যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এবং মানে একটা সোমবার গিয়েছিলেন আপনার মেয়ে চলে যাওয়ার পর, তো আমার মনে আছে তারপরে আপনার ওখান থেকে বেরিয়ে কিছু কথাবার্তা বলেছিলেন, সন্দীপ ঘোষকে ট্রান্সফার আমরা অন্য জায়গায় দিচ্ছি, ও রিজাইন করেছে, সব অনেক কথা বলেছেন। এক্স্যাক্টলি বাড়িতে ঢুকে আপনাদের কোনো অ্যাসিওরেন্স দিয়েছিলেন যেটা আপনার মনে পড়ে এখন? প্রথমে ঢুকেছিলেন, আমাদের যেখানে বসার জায়গা বসেছিলেন সেখানে সবাই ছিল আমাদের বাড়ির লোক। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি একটু এনাদের সঙ্গে আলাদা করে কথা বলবো। তখন আমরা মেয়ের ঘরে ঢুকে গেছিলাম এবং মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন, বিনীত গোয়েল ছিলেন এবং আরো একজন আমাদের এখানকার মনে হয় মানে লোকাল এমএলএ যে নির্মল ঘোষ, উনি ছিলেন। তো প্রথমেই মুখ্যমন্ত্রী বললেন আমরা তো আসল অপরাধীকে ধরে ফেলেছি। তখন আমি বললাম প্রথমেই যে দিদি আমি ওনাকে আসল ওই যে যাকে ধরেছেন আপনারা ওকে আমরা আসল অপরাধী মনে করি না, কারণ আমার মেয়ে হসপিটালে ডিউটি করছিল, সে যে ওখানে ছিল, ভেতরের লোক কেউ যদি তাকে ডেকে না আনবে, সে এক সিভিক ভলেন্টিয়ার কি করে জানবে যে রাতে আমার মেয়ে ওখানে ঘুমাচ্ছে? তাছাড়া আমার মেয়ে রাতে ঘুমাতোই না, পেশেন্টরা জানতো যে আমার মেয়ে রাতে ঘুমায় না। সেখানে আমি মনে করি না যে হসপিটালের কেউ জানে না একজন সিভিক ভলেন্টিয়ার এসে মেরে গেল। দিদি সেটা মাথা নিচু করে শুনেছিলেন এবং বিনীত গোয়েলের দিকে তাকিয়ে তখন বললেন আমারও এটাই মত। তখন বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা? বলেছিলেন এটা আমারও মত। তুমি পুরো এরকম ভাষায় বলেছিলেন যে তুমি ভেতর থেকে কাউকে নিয়ে একটু ডান্ডা টান্ডা দাও, ঠিক বেরিয়ে যাবে। একদম আমাদের ঘরে বসে এই কথাটাই বলেছিলেন। এই ল্যাঙ্গুয়েজটা আরেকবার বলবেন? বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী যে আমিও মনে করি যে হসপিটালের কেউ জানে, তুমি ভেতর থেকে কাউকে ধরে নিয়ে একটু ডান্ডা টান্ডা দাও,
তাহলে সব বেরিয়ে যাবে, একদম এরকম ভাষায় বলেছিলেন। বলার পরে তারপরে বললেন যে আপনার মেয়ে ডিউটিরত ছিল, তো কিছু কম্পেনসেশন প্রাপ্য, তো আপনারা মেয়ের নামে কিছু করে রাখবেন। তখন আমি বলেছিলাম, দিদি কম্পেনসেশন যদি হয় তো আমরা তখনই নেব যখন আমার মেয়ের বিচার পাবো। কিন্তু আমার মেয়ের জন্য, মেয়ে যে আমার পৃথিবী ছিল, ওকে আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি এবং ও নিজে অনেক পরিশ্রমী এবং মেধাবী ছিল বলে ও এই জায়গায় আসতে পেরেছিল দাদা। আমরা ওর বিনিময়ে একটা পয়সাও কারো থেকে নেব না, আর সেই কোনো পয়সা নেই যে আমাদের ক্ষতিটা পূরণ করতে পারবে। আপনার এই কথা শুনে মুখ্যমন্ত্রীর রিয়াকশন কি ছিল সেদিন, যখন আপনি নেবেন না বললেন যে আমার বিচার পেলে তবে আমি ভাববো? হ্যাঁ, তখন বলেছিলেন আমি দেখছি, রবিবার পর্যন্ত আমার পুলিশ দেখবে, তারপরে যদি কিছু না হয় তাহলে আমি সিবিআই দিয়ে দেব, এটা বলে উনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন। দিদি সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় একবারও কি মনের মধ্যে হয়েছিল যে তিনি নেতৃত্ব দিয়ে সমস্ত এভিডেন্স ট্যাম্পারিং অল্টার করাচ্ছেন, যেটা আজকে আপনার মনে হচ্ছে? সেদিনও আমার প্রথম দিন হসপিটালে যখন পা রেখেছিলাম, আমার মেয়ের ডেড বডি আমরা দেখতেও পাইনি, তখনই আমি চিৎকার করে বলেছিলাম যে এরা আমার মেয়েকে খুন করেছে, আমি এখানে কিছুই করাবো না, এরা সব তথ্য প্রমাণ লোপাট করে ফেলেছে, আমরা মেয়েকে এখান থেকে নিয়ে যাব, বাইরে নিয়ে এইমসে গিয়ে পোস্টমর্টম করাবো। কিন্তু আমার কি কোনো চিৎকার বা কোনো কথা কেউ শোনেনি, ওখানেই সবকিছু হয়েছে, সবকিছু নিয়ম বহির্ভূতই হয়েছে, রাতে পোস্টমর্টম হয়েছে, আমাদের দুজনকে দু জায়গায় বসিয়ে রাখা হয়েছিল। সেদিন হসপিটালে ঢুকেই আমার মনে হয়েছিল সব তদন্ত লোপাট হচ্ছে, কারণ বিনীত গোয়েল এবং আরেকজন সোফিয়া মল্লিক, আর একজন ছিলেন মুরলীধর শর্মা, তিনজনের উপস্থিতিতে সেমিনার হলে বহু বাইরের লোক ছিল, যাদের আরজি করের সঙ্গে কোনো জানাশোনাই নেই, আরজি করের সঙ্গে কোনো সম্পর্কই নেই, তারা ভেতরে ছিল, অথচ মা বাবাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে কোনো তথ্য প্রমাণ লোপাট হচ্ছে। এবং আমরা যখন মেয়ের দেহ দেখতে যাই তখন পুরো সাজানো গোছানো দেখেছিলাম, ক্রাইম সিন ওটা নয়। ক্রাইম সিন একটা থাকবে যে সুন্দর পায়ের জুতোগুলো খুলে যেন আমার মেয়ে মাথায় হাত দিয়ে শুয়ে আছে, তার মাথার সামনে ল্যাপটপ, তার মোবাইল, তার জলের বোতল সব সুন্দরভাবে গোছানো রয়েছে। একটা ক্রাইম সিন কোনোদিন ওভাবে সাজানো থাকতে পারে না। চাদরটা সুন্দর টান টান অবস্থায় ছিল, আমার মেয়ের মুখে একাধিক কামড়ের দাগ ছিল, গলার এখানে কামড়ের দাগ ছিল, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, চোখ দিয়ে রক্তাক্ত মুখ, আমি 2 মিনিটের বেশি দেখতে পারিনি ওই রক্তাক্ত মুখটা, আমি বাইরে বেরিয়ে এসেছিলাম দাদা। আচ্ছা, একটা কথা বলি, আমি এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাইবো, যদিও 10 মাস হয়ে গেছে, কিন্তু বাঙালির স্মৃতি থেকে অভয়া কোনোদিন মুছবে না, অভয়ের যন্ত্রণাটা কোনোদিন মুছবে না। আমি শুধু দিদি আজকে আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার চোখে জল আসছে বারবার, মনে হচ্ছে আমারও সন্তান আমি হারিয়েছি। ঠিক সেইভাবেই আপনাকে আমি প্রশ্নটা করছি, করতে কষ্ট হচ্ছে তাও বলছি। আপনি যখন হসপিটালে পৌঁছলেন সেই সময় আপনি আপনি কোন ঘরে বসছিলেন হসপিটালে, একটু বলবেন? আমাদের বাড়িতে 10:53 ফোন এসেছিল, তখন বলা হয়েছিল প্রথমে আপনার মেয়ে অসুস্থ, তারপরে বলা হয়েছিল ওকে আমরা এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। পরে আমরা যখন হসপিটালের জন্য নিচেই চলে গেছিলাম, গাড়িতে উঠছিলাম, তখন বলা হয়েছিল আপনার মেয়ে সুইসাইড করেছে। তো ওটা আমরা বিশ্বাস না করে আমরা এমার্জেন্সি বিল্ডিং এ এমার্জেন্সিতে গিয়েই ওকে খুঁজছিলাম। তখন ওখানকার একজন সিকিউরিটি গার্ড কে আমরা বলি আমার মেয়ে এখানকার ডাক্তার, তখন ওই সিকিউরিটি গার্ড আমাদের নিয়ে যায় সেমিনার হল বলতে যে 4 তলায় নিয়ে যায়, সেমিনার হলে আমাদের ঢুকতে দেয় না। তখন ওই যে আমার মেয়ে যে ডিপার্টমেন্টে চাকরি করতো আর কি, যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতো, টেস্ট ডিপার্টমেন্টে আমাদের নিয়ে গিয়ে বসিয়ে রেখেছিল। টেস্ট ডিপার্টমেন্টে আপনারা যে বসছিলেন, আপনাদের সঙ্গে কে ছিল এটা একটু জানা দরকার।
চেস ডিপার্টমেন্টে তখন আমাদের বাড়িতেই, আমাদের বাড়ি একজন প্রতিবেশী আর আমাদের নিচেই আমাদের কারখানায় কাজ করে একজন দাদা আমাদের গাড়িতে গেছিল। ওনারা দুজন ছিলেন। আর ওখানকে হসপিটালের আমি তো কাউকে চিনি না। পূজা বলে একটা মেয়ে, আমার মেয়ের সাথেই ফার্স্ট ইয়ারে পড়তো, তার সঙ্গে দেখা হয়েছিল। ও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি বললাম কি হয়েছে পূজা? তখন ও আমাকে বলল দিদির সঙ্গে কিছু খারাপ হয়েছে। তাছাড়া আমরা কিছুই জানতে পারিনি। তারপরে প্রথমে ওই সামনে চেস ডিপার্টমেন্টে যেহেতু এইচওডির ঘর, তার সামনে আমাদের বসিয়ে রাখা হয়েছিল। পরে এইচওডির ঘরে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। তখনও আমরা দুজন ছিলাম। আর আমাদের ওই একজন আমাদের মাল নেয় মধ্যম গ্রামে বাড়ি, শিলামণি দোকান, উনি চলে গেছিল। তো উনিও আমাদের সাথে ওই এইচওডির ঘরে ছিল। তখন আমরা চারজনই ছিলাম। এই চেস ডিপার্টমেন্টের এইচওডি কি তখন ছিলেন? মানে আপনারা অরুণাভ দত্ত চৌধুরী আমাদের সঙ্গে কথা বলেছিলেন। কি আমি বললাম যে উনি আমাকে বলেছিলেন যে আপনার মেয়েকে আমি চিনি, ও খুব মেধাবী, খুব ভালো পরিশ্রমী এবং অনেক কাজ করে। আমার এখানে যতগুলো ছেলে মেয়ে আছে তার মধ্যে আপনার মেয়ে সব থেকে ভালো। তখন আমি বললাম আমি এখানে তো মেয়ের সার্টিফিকেট নিতে আসিনি, আমার মেয়ের সঙ্গে কি হয়েছে? তখন উনি আর একটা কথাও আমার সঙ্গে বলেননি। আর বলেনি? আচ্ছা, সন্দীপ ঘোষ তো প্রিন্সিপাল, উনি কি আপনাদের সঙ্গে একবারও দেখা করতে এসেছিলেন? না, কোনোদিন দেখা করেননি। আমরা চিনিও না ওনাকে, টিভিতেই যতটুকু দেখেছি। তবে আমাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আপনারা প্রিন্সিপালের ঘরে চলুন। তখন আমাদের বাড়ির লোকই বলে, মানে একটা সাদা কাগজও আনা হয়েছিল, এটাতে সই করে দিন। তো তখন আমাদের বাড়ির লোক নিয়ে সাদা কাগজটা ছিঁড়ে ফেলেছিল এবং আমাদের ধরে প্রিন্সিপালের ঘরে নিয়ে যাচ্ছিল। তখন কিছু মনে হয় স্টুডেন্ট আর আমাদের বাড়ির লোক মিলে বলছে না আপনারা কোথাও যাবেন না, কাকু কাকিমা কোথাও যাবে না, প্রিন্সিপালকেই এখানে আসতে হবে। তো প্রিন্সিপালকে আমি কোনোদিন দেখিনি, আসে উনি আমার সামনে। সন্দীপ ঘোষ আপনাদের সঙ্গে দেখা করতে আসেননি, তাই তো? না, সন্দীপ ঘোষ বা আমার মেয়ের যে ভিপি সুমিত রায় তপাদার, আমি ওনার নামের আগে আর এখন ডক্টর যুক্ত করি না, কারণ আমার মেয়ের খুন ধর্ষণের সঙ্গে উনি সরাসরি যুক্ত আমি মনে করি। ওনাকেও তদন্তের আওতায় আনা হোক। উনিও আমাদের কোনোদিন একটা ফোনও করে দেখেননি যে আমরা কেমন আছি, কিন্তু ওনার একজন ক্লাসমেট ক্যালিফোর্নিয়া থেকে এসে আমাদের সঙ্গে দেখা করে গেছে। আচ্ছা, মানে ভিপি, মানে আপনার মেয়ের কি নামটা বললেন? মানে সুমিত রায় তপাদার। সুমিত রায় তপাদার। ওর ডেজিগনেশনটা কি একটু বলবেন? উনি হচ্ছে ভিপি, আমার মেয়ে ওনার আন্ডারেই পোস্ট গ্রাজুয়েট করছেন। উনি আমার মেয়ের থিসিসটা কেড়ে নিয়ে অন্য একটা ছেলেকে দিয়ে দিয়েছিলেন। উনি দেখা করেননি আপনার মেয়ের সঙ্গে? মানে আপনার সঙ্গে দেখা করেননি কি ফোন করেও কোনোদিন কথা বলেননি? ফোন করেননি, আপনার কাছে আসেননি কোনোদিন, তাই না। তো? তো দিদি এখন যে অবস্থা, আচ্ছা তারপরে সেদিনকে আমি এই পার্টটা, আমি তৃতীয় পার্টটা জিজ্ঞেস করছি, দ্বিতীয় পার্টের বাইরেও। সেটা হচ্ছে যে পানিহাটি থেকে যারা সাহায্যের হাত বাড়িয়ে আপনাদের কাছে গিয়েছেন, তাঁদের সেদিনকে সম্বন্ধে, যদিও 10 মাস হয়ে গেছে, কিন্তু 10 মাসে আগের স্মৃতিটা আমরা ভুলতে চাই না, এই স্মৃতিটা মনে রাখতে চাই। তার কারণ এই অবিচারটা শুধু অভয়ার বাবা মার সঙ্গে হয়নি, এটা শুধু পানিহাটির মানুষের সঙ্গে হয়নি, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালির সঙ্গে হয়েছে যে অবিচারটা হয়েছে। পানিহাটির যারা গিয়েছিলেন বন্ধু সেজে আপনাদের কাছে, কি অভিজ্ঞতা ছিল যদি একটু মনে করে? আমি জানি আপনার পক্ষে ওগুলো কোনোদিনই ভুলবো না দাদা, ওগুলো সব দিন আমাদের স্মরণীয় হয়ে থাকবে। আজকে আমাদের সব থেকে হয়তো খুশির দিন থাকতো, মেয়েটার এমডি কমপ্লিট হয়ে যেত, তার বিয়ে ঠিক হয়ে গেছিল। ঠিক। কিন্তু সবকিছু আমরা হারিয়ে ফেলেছি। তারপরেও যে আমরা সর্বহারা দুটো বাবা মা, তাদের পাশে না দাঁড়িয়ে ওরা যেভাবে মানে দ্রুত যাতে সবকিছু তদন্ত করা যায়, মুখ্যমন্ত্রী নির্দেশ পালন করেছে, আমার বলতে কোনো অসুবিধা নেই। কারণ নির্মল ঘোষকে ওখানে দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। সেমিনার হলে আমরা যখন নির্মল ঘোষকে দেখি আমরা অবাকই হয়েছিলাম, কারণ ওনাকে তো আমরা ডাকিনি। সঞ্জীব মুখার্জিকে আমরা ডেকেছিলাম। আর সোমনাথ দেখে ওর বাবা ছোটবেলার বন্ধু হিসাবে ফোন করেছিল, কিন্তু ওরা আমাদের সঙ্গে গিয়ে দেখা করেনি একবারও। সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে দেখা করেছে টালা থানায়, ওর বাবার সঙ্গে এফআইআর লিখতে সঞ্জীব মুখার্জি নিজেই লিখেছিল। কিন্তু যখন আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়ে টালা থানায় যাই, টালা থানায় পুলিশ আমাদের আটকে দেয়, আমাদের এফআইআর লিখতে দেয় না। আমরা একটা চিঠি লিখেছিলাম
সেটাও দিতে দেয় না। পুলিশ আমাদের আটকে রেখেছিল আমাদের গাড়িতেই। তখন কিন্তু সঞ্জীব মুখার্জি ওখানে গিয়ে পুলিশকে সহযোগিতা করে আমাদের বাড়িতে নিয়ে চলে আসে এবং আমার মেয়ের ডেড বডির যে গাড়ি, সেই গাড়িতে সোমনাথ দেই উঠে বসেছিল। আমার বাড়ির এত লোক ছিল, আমাদের থেকে পারমিশনও নেওয়ার প্রয়োজন মনে করেনি, সোমনাথ দে নিজেই গাড়িতে উঠেছিল। আমি আপনাকে এখানে একবার একটু থামিয়ে দুটো প্রশ্ন জিজ্ঞেস করছি। মানে সেই দিন যখন সঞ্জীব মুখার্জি টালা থানায় আপনাদের অভিযোগ লিখতে না দিয়ে নিজে এফআইআরটা লিখেছিল, তখন তো আপনারা বুঝতে পারেননি যে এই সঞ্জীব মুখার্জি প্র্যাকটিক্যালি মুখ্যমন্ত্রী হয়ে কাজ করছেন, অপরাধীদের বাঁচানোর জন্য কাজ করছেন, তখন বুঝতে পারেননি? বুঝতে পারিনি তখন, কিন্তু সায়ন্তন বুঝেছিল। আমার মেয়ের যে বন্ধু ছিল সেও তখন টালা থানায় ছিল, সে বুঝতে পেরেছিল। হ্যাঁ, ওর বাবাকে মানে আমার হাজবেন্ডকে একবার ডেকে নিয়েছিল। ও পরে আমাকে বলেছে, আমি ফোনটা বাড়িতে ফেলে গেছিলাম, ও আমার সঙ্গে যোগাযোগও করতে পারছিল না। তো ও কাকুকে একবার ডেকে নিয়ে গেছিল ওর কাছে কথা বলার জন্য। টালা থানার ভেতর? টালা থানার বাইরে ডেকে নিয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ। তো তখন সঞ্জীব মুখার্জি ওকেও খুব বকেছিল, তুমি কেন ডেকে নিয়ে গেছো, আমি আমার দায়িত্বে ওনাকে এখানে নিয়ে এসেছি, তোমার কত বড় সাহস, তুমি এখানে ওনাকে ডেকে নিয়ে গেছো, যদি ওনার কিছু হয়ে যায়। এই সঞ্জীব মুখার্জি সেদিনকে বলেছে? এই সঞ্জীব মুখার্জি। আমার এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত সঞ্জীব মুখার্জি আপনাদের সঙ্গে গাড়িতে উঠে বসছিলেন, তাই তো? হ্যাঁ। আর ওদিকে সোমনাথ দে আপনার মেয়ের দেহ নিয়ে টালা থানা থেকে যখন বেরিয়ে চলে যান, তখন কি আপনাদের জানিয়েছিলেন যে আমরা মেয়ের দেহ দেখতে না পেরে, ওটা টিভিতে সবাই সারা বিশ্বের লোক দেখেছে, আমরা কেঁদে ফেলেছি যে আমার মেয়েকে কোথায় নিয়ে চলে যাচ্ছে, আমার মেয়েকে কোথায় নিয়ে চলে যাচ্ছে। তখন আমি বলছি টালা থানায় চলো, টালা থানায় চলো, আর ওরা এদিকে মেয়ের দেহ বাড়িতে নিয়ে চলে এসেছে। সোমনাথ দে যে ডেড বডিটা নিয়ে সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল ডেড বডি গাড়িতে বসে, আপনারা বাবা মা হিসেবে সেটা না আরজিকর না টালা থানা কোনো জায়গা থেকে বুঝতে পারেননি, তাই তো? না, আমরা বুঝতে পারিনি। বুঝতে না পেরে আমরা টালা থানায় গেছিলাম যে আমার মেয়ের ডেড বডি এখানে আনা হোক, আজকে আমরা মানে দাহ করব না, সেকেন্ড পোস্টমর্টম হবে, তারপর আমরা মেয়ের দেহ দাহ করব। কিন্তু আমরা এটা কোথাও সুযোগ পাইনি, পুলিশ আমাদের গাড়িতে আটকে রেখেছিল। আরেকটা জিনিস আমার মানে সেই সময়ের মানে ঘটনাগুলো মনে পড়ছে, একটু একটু মিডিয়াতেও দেখেছিলাম যে আপনাদের বাড়ির তরফ থেকে কি কোনো আইনজীবী টালা থানায় ঢুকতে চেয়েছিলেন অথচ ঢুকতে দেওয়া হয়নি, এরকম একটা রিপোর্ট পাওয়া গিয়েছিল, এটা কি ঠিক না ভুল? না, ওটাও ঠিক। ওটা আমার মেয়ের বন্ধু যে সায়ন্তন, ওই আইনজীবী নিয়ে গেছিল, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। এটা একটা জিনিস ক্লিয়ার করার। আরেকটা জিনিস আমি আপনার কাছে আজকে ক্লিয়ার করব, সেটা হচ্ছে যখন আপনারা গাড়িতে ওই মর্মান্তিক পরিস্থিতির সময় আপনি এবং অভয়ের বাবা গাড়িতে রয়েছেন, গাড়ির সামনের সিটে বোধহয় বসছিলেন সঞ্জীব মুখার্জি, তাই তো? সঞ্জীব মুখার্জি এবং পুলিশ সুন্দর গল্প করতে করতে চলে এসেছিল। সুন্দর গল্প করতে, কিছুই হয়নি। মানে আপনারা তখন গাড়ির পেছনের সিটে, আপনি অভয়ের বাবা মা পেছনের সিটে, আর সামনের সিটে সঞ্জীব মুখার্জি এবং পুলিশ গল্প করতে করতে আসছে, তাই তো? সেই রাতে। আচ্ছা, এবার আপনার একটা ঘটনা তখন মিডিয়াতে পড়েছেন, সেটা ঠিক না ভুল বলবেন, সঞ্জীব মুখার্জির সঙ্গে তখন সোমনাথদের টেলিফোনে কথা হয়েছে, ডেড বডি নিয়ে রওনা দিয়েছে, আমরা এত দূর পৌঁছেছি। হ্যাঁ, এগুলো হয়েছে, কত দূর আছো, হ্যাঁ এগুলো হয়েছে। এটা সোমনাথদের সঙ্গে সঞ্জীব মুখার্জি তখন ফোনে কথা বলছেন। হ্যাঁ। তোমরা কত দূর আছো? হ্যাঁ। দিদি, আমার বিশ্বাস করুন, আপনার সঙ্গে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, আপনার তো কষ্ট হবেই, আপনি সন্তানহারা মা। আমি এইটুকু আজকে নিলাম, রেকর্ড করলাম বক্তব্যটা। আমি মানে আপনি শক্ত হন, স্থিতধী থাকুন। কষ্ট সহ্য করতে করতে দাদা মনটা পাথর হয়ে গেছে, কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না এখন আর। ঠিক ঠিক। তবু 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 শুধু মনে রাখবেন, অভয়া শুধু আপনার সন্তান নয়, এই বাঙালির প্রত্যেকটা সেন্সিটিভ বাঙালির সন্তান। কিন্তু দুর্ভাগ্য আমাদের বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা সন্তানহারা মায়ের চোখের জল বা যন্ত্রণা কেউ বুঝলো না। সাবধানে থাকবেন দিদি, দেখা হবে, কথা হবে।